আজকে আমরা আলোচনা করব সাম কনসেপ্টস ফর কম্পিউটিং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা প্রথমেই যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পোজিট রেন্ট বা সংমিশ্র ভাড়া। কম্পোজিট রেন্ট হলো এমন একটি ভাড়া বা রেন্ট যার মধ্যে বাড়ির জন্য ভাড়া থাকবে, রেন্ট ফর দ্য হাউস, যন্ত্রপাতি বা আসবাবের জন্য ভাড়া ধরা থাকবে, আর কোনো সুবিধা প্রদান করলে তার জন্য ভাড়া ধরা থাকবে। অর্থাৎ কম্পোজিট রেন্টের মধ্যে কি কি থাকবে? রেন্ট ফর দ্য হাউস, রেন্ট ফর আদার অ্যাসেটস, যেমন ধরো মেশিনারি হতে পারে বা আসবাবপত্র মানে ফার্নিচার হতে পারে, আর সার্ভিস চার্জেস ফর ভেরিয়াস ফেসিলিটি। কি কি ফেসিলিটি দিতে পারে? যেমন ধরো এয়ার কন্ডিশনার দিতে পারে, লিফট দিতে পারে, গ্যাস দিতে পারে, ওয়াটার দিতে পারে, ইলেকট্রিসিটি দিতে পারে, এইগুলোর জন্য ভাড়াটা ধরা থাকবে। এবার দেখো এই কম্পোজিট রেন্ট যদি স্প্লিট আপ করা যায়, ইফ কম্পোজিট রেন্ট ক্যান বি স্প্লিট আপ, যদি আলাদা করা যায়। কি আলাদা করতে চাইছি? একটা হলো ওই কম্পোজিট রেন্টের মধ্যে কতটা বাড়ির জন্য দিয়েছে আর কতটা সার্ভিস চার্জ হিসেবে দিয়েছে বা আসবাবের জন্য ভাড়া দিয়েছে। এটাকে যদি আমরা আলাদা করতে পারি তাহলে যেটুকু বাড়ির জন্য দিয়েছে সেটা আসবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে, আর যেটা আসবাবের জন্য দিয়েছে বা সার্ভিস চার্জ হিসেবে দিয়েছে সেটা আসবে বিজনেস ইনকাম বা ইনকাম ফ্রম আদার সোর্সেসে। দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি। Ramesh, owner of a house property, gives it on rent to Jotin. Jotin pays rupees 1,80,000 as rent of the house and rupees 24,000 for furniture annually. Then how much will be taxable under income from house property? দেখো এখানে কম্পোজিট রেন্ট কত? 1,80,000 plus 24,000, that is 2,04,000। তার মধ্যে হাউসের জন্য কতটা? 1,80,000, আর ফার্নিচারের জন্য কতটা? 24,000। তাহলে এটা ক্লিয়ারলি স্প্লিট আপ করা যাচ্ছে। তাহলে যতটা হাউসের জন্য দিয়েছে মানে 1,80,000, এটা আসবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে, আর যেটা 24,000 দিয়েছে ফার্নিচারের জন্য সেটা আসবে ইনকাম ফ্রম আদার সোর্সেসে। কিন্তু যতীনের যদি এই বাড়ি ভাড়া দেওয়াটাই ওর ব্যবসা হয় তখন কিন্তু এই ইনকামটা চলে আসবে ইনকাম ফ্রম বিজনেস হিসেবে। এবার দেখো ইফ কম্পোজিট রেন্ট ক্যান নট বি স্প্লিট আপ, যদি বাড়ির জন্য কতটা ভাড়া আর সার্ভিস চার্জের জন্য কতটা ভাড়া সেটা যদি পৃথক না করা যায় তাহলে এন্টায়ার ইনকাম উড বি ট্যাক্সেবল অ্যাজ প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন অর অ্যাজ ইনকাম ফ্রম আদার সোর্সেস। যদি বাড়ির জন্য কতটা ভাড়া বা সার্ভিস চার্জ হিসেবে কতটা ভাড়া আলাদা করতে না পারি, পুরোটাই আমরা বিজনেস ইনকাম হিসেবে নেব বা ইনকাম ফ্রম আদার সোর্সেসে নেব। যেরকম কেস বলে দেবে সেই অনুযায়ী আমাদের নিতে হবে। আমি আবার একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এ সেন্ট্রালি এয়ার কন্ডিশন ফার্নিশ থিয়েটার হল ইজ লেট আউট অ্যাট অ্যান অ্যানুয়াল রেন্ট অফ rupees 5 lakh. ইজ ইট ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি? দেখো letting of theatre hall is not separable from the letting of air conditioned facilities, furniture, etc. In this case income is taxable as business income or as income from other sources as the case may be. যখন থিয়েটারের মালিক একটি থিয়েটার হল ভাড়া দিচ্ছেন তিনি তো হলটাকেই ভাড়া দিচ্ছেন, এবারে সেই হলের মধ্যে এয়ার কন্ডিশন ফেসিলিটি আছে, দর্শকদের বসার জন্য আসন রয়েছে, চেয়ার রয়েছে, সেগুলোর জন্য তো আলাদা করে আর ভাড়া নেওয়া হয় না। থিয়েটার হলের যে ভাড়াটা সেই ভাড়ার মধ্যেই তো চেয়ারের ভাড়া, ফ্যানের ভাড়া, এয়ার কন্ডিশন মেশিনের ভাড়া সব কিছু ধরা আছে। তাহলে এটা তো আমরা সেপারেট করতে পারছি না। তাহলে যেহেতু আমরা সেপারেট করতে পারছি না এই ইনকামটার কিন্তু কোনো অংশই আর হাউস প্রপার্টির আন্ডারে আসবে না, এই পুরো ইনকামটা হয়ে যাবে বিজনেস ইনকাম। তবে যদি থিয়েটার হলের মালিকের থিয়েটার হল ভাড়া দেওয়াটা ব্যবসা না হয়, হ্যাঁ, এটা ধরো যে থিয়েটার হলের মালিক সেই নাটক চালায়, সেই ওই নাটকটা করছে এবং নাটকটা করতে গিয়ে তারই আয়টা হয়েছে, তখন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে আসবে। ঠিক আছে, যখন থিয়েটার হল ভাড়া দেওয়ার ব্যবসা হবে তখন বিজনেস ইনকাম হিসেবে আসবে, যদি ব্যবসা না হয় তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে আসবে। এবার দেখো আমরা পরবর্তী কনসেপ্টে যাচ্ছি,
সেটা হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু বা মোট বার্ষিক মূল্য। সাধারণভাবে অ্যানুয়াল ভ্যালু বা বার্ষিক মূল্য বলতে আমরা বুঝি মানিটারি এক্সপ্রেশন অফ বেনিফিটস দ্যাট দ্য ইনহেরেন্ট ক্যাপাসিটি অফ দ্য প্রপার্টি ইজ কেপেবল অফ জেনারেটিং, অর্থাৎ সম্পত্তির আয় বা লাভ অর্জন করার স্বাভাবিক ক্ষমতাকে আমরা বলি অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু কেন বলছি? একটি গৃহ সম্পত্তি বার্ষিক যত পরিমাণ আয় বা লাভ অর্জন করার স্বাভাবিক ক্ষমতা রাখে সেই ক্ষমতার ভ্যালুটাকে আমরা বলবো মোট বার্ষিক মূল্য বা গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটা কি করে কম্পিউট করতে হয় আমরা পরে আলোচনা করছি। এরপরে আমাদের কম্পিউট করতে হয় নেট অ্যানুয়াল ভ্যালু বা নিট বার্ষিক মূল্য। নেট অ্যানুয়াল ভ্যালু আমরা কি করে বার করব? দেখো, গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপাল ট্যাক্স বাদ দেব, বাদ দিলে আমরা পেয়ে যাব নেট অ্যানুয়াল ভ্যালু। আর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা কি করে বার করব? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা সেকশন 24 এর আন্ডারে যে ডিডাকশনসগুলো আছে, যে ছাড়গুলো আছে, সেগুলোকে বাদ দিলেই পেয়ে যাব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ডিডাকশন কি কি আছে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। এখন আমরা আলোচনা করি কম্পিউটেশন অফ অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু অফ লেট আউট প্রপার্টি। দেখো, লেট আউট বলেছি, লেট আউট মানে ভাড়া দেওয়া, ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য আমরা কি করে পার করব। আজকে আমি তোমাদের শুধু স্টেপ 1টা শেখাচ্ছি। দেখো, স্টেপ 1-এ আমাদের প্রথমেই যেটা বার করতে হয় সেটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া। কি করে আমরা বার করব? যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া বার করার জন্য আমাদের দুটো জিনিস জানতে হয়। এক হচ্ছে মিউনিসিপাল ভ্যালু বা সম্পত্তিটির পৌরমূল্য, দুই হচ্ছে ফেয়ার রেন্ট বা সম্পত্তিটির ন্যায্য ভাড়া। এবার এই সম্পত্তিটির পৌরমূল্য এবং সম্পত্তিটির ন্যায্য ভাড়ার মধ্যে যেটির ভ্যালু বেশি সেটাকে আমরা ধরব রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। মিউনিসিপাল ভ্যালু and fair rent, whichever is higher, that will be reasonable expected rent. এবার তার মধ্যে আরেকটাও কনসেপ্ট আসে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট বা মানক ভাড়া। এটা মনে রাখবে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না, বেশি হতে পারে না। যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া কখনোই মানক ভাড়ার থেকে বেশি হতে পারে না। আমরা এবারে এই কনসেপ্টগুলো আলাদা আলাদা করে বুঝবো। প্রথমে দেখো রয়েছে মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু দু রকমের, একটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু আর আরেকটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে গ্রস মিউনিসিপাল ভ্যালু বা মোট পৌরমূল্য জানতে হয়। সুতরাং আমরা এখন গ্রস মিউনিসিপাল ভ্যালু কাকে বলে সেটাই জানবো। নেট মিউনিসিপাল ভ্যালু আমরা পরে আলোচনা করব। দেখো, গ্রস মিউনিসিপাল ভ্যালু হচ্ছে annual monetary benefits receivable from a property which is determined by a municipality under whose jurisdiction the property is situated. পৌর কর্তৃপক্ষ তার নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে শেষে সমস্ত বাড়ি পর্যবেক্ষণ করে। এটা পৌর কর্তৃপক্ষ করে। যেখানে মিউনিসিপ্যালিটি রয়েছে মিউনিসিপ্যালিটি করে, যেখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন করে। তার জুরিসডিকশনে, তার নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের পরপর সমস্ত বাড়ি পর্যবেক্ষণ করে এবং তার একটি মূল্য নির্ধারণ করে। এই মূল্যটা কি? বাড়ির অস্তিত্ব আছে এবং তার থেকে যে বার্ষিক রোজগার হতে পারে তার মূল্য। এই মূল্যটাকেই আমরা বলি সংশ্লিষ্ট বাড়ির মোট পৌর মূল্য। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো আমরা চলে যাচ্ছি ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়া। ফেয়ার রেন্ট কি? এটা হচ্ছে একটা নোশনাল রেন্ট, এটা একটা ধারণা। Notional rent which is determined on the basis of rent fetches by a similar property in the similar locality। মানে কি? একই অঞ্চলে একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়াকে আমরা বলি ন্যায্য ভাড়া বা ফেয়ার রেন্ট। ধরো তোমার বাড়ির কাছে আরেকটি বাড়ি আছে, যে বাড়িটা একদম তোমার বাড়ির মতোই দেখতে, তাহলে ওই বাড়িটার যে ভাড়া হতে পারে
সেই ভাড়াটাই তোমার বাড়িরও ফেয়ার রেন্ট হবে। এটা কিন্তু একটা ধারণা, নোশনাল রেন্ট, সেই কারণেই বলছি। তাহলে একই অঞ্চলে একই পরিস্থিতিতে অনুরূপ সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া, একটা বাড়ি রয়েছে গোলপার্কে আর আরেকটা বাড়ি রয়েছে কলেজ স্ট্রিটে, সেই ভাড়ার মধ্যে কিন্তু আমরা ফেয়ার রেন্ট বার করতে পারবো না। কলেজ স্ট্রিটেই একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটির পাশে ওই রকম ধরনেরই আরেকটা বাড়ি রয়েছে, তাহলে ওই বাড়িটি থেকে যে পরিমাণ ভাড়া হতে পারে, আসতে পারে, আয় হতে পারে, সেই ভাড়াটাকে আমরা বলবো ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়া। এরপরে আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড রেন্ট বা মানক ভাড়া বা প্রমিত ভাড়া। এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, এসএকিউতে খুব আসে। স্ট্যান্ডার্ড রেন্ট কি? অ্যান অ্যানুয়াল রেন্ট অ্যাজ ফিক্সড আন্ডার রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। অর্থাৎ স্ট্যান্ডার্ড রেন্ট বা প্রমিত ভাড়া হলো ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত ভাড়া। ভাড়া নিয়ন্ত্রণ আইন, রেন্ট কন্ট্রোল অ্যাক্ট বলে একটি আইন আছে, সেই আইন অনুযায়ী যে ভাড়া নির্ধারিত হয় সেই ভাড়াকে আমরা বলবো স্ট্যান্ডার্ড রেন্ট বা মানক ভাড়া বা প্রমিত ভাড়া। এবার দেখো, এই যে স্ট্যান্ডার্ড রেন্ট is the maximum rent which a person can legally expect to recover from his tenant under the act। অর্থাৎ ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাড়ির মালিক তার ভাড়াটিয়ের কাছ থেকে নির্ধারিত প্রমিত ভাড়ার বেশি ভাড়া পাওয়ার আশা করতে পারে না। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট, একটি বাড়ির স্ট্যান্ডার্ড রেন্ট যেটা রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত হয়ে গেছে, বাড়ির মালিক কখনোই সেই ভাড়ার থেকে বেশি ভাড়া ভাড়াটের কাছে চাইতে পারে না, আশা করতে পারে না। ধরো একটি বাড়ির স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 20,000 টাকা, তাহলে যদি বাড়ির মালিক মনে করে আমি 25,000 টাকা চাইবো, তাহলে কিন্তু সে সেটা করতে পারবে না, সেটা আইন অনুযায়ী করা যায় না। এই কারণে বলা আছে ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাড়ির মালিক তার ভাড়াটিয়ের কাছ থেকে নির্ধারিত প্রমিত ভাড়ার বেশি ভাড়া পাওয়ার আশা করতে পারে না। ক্লিয়ার? এইবারে দেখো আমরা বার করব স্টেপ 1-এ কি বলেছিলাম, যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া নির্ধারণ করতে হবে। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমরা বার করব। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কি? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ইজ ডিমড টু বি দ্য সাম ফর হুইচ আ প্রপার্টি মাইট রিজনেবলি এক্সপেক্টেড টু বি লেট। এর মানেটা কি? পূর্ববর্তী বছরে একটি গৃহ সম্পত্তি থেকে যে ভাড়া পাওয়া যেতে পারে তার প্রত্যাশিত অর্থমূল্য। অর্থাৎ আমার একটি গৃহ সম্পত্তি আছে, এবার প্রিভিয়াস ইয়ারে আমি সেটাকে ভাড়া দিয়ে যে পরিমাণ অর্থ পেতে পারি তারই এক্সপেক্টেড যে ভ্যালু, সেটাকেই আমরা বলি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া। কি করে আমরা বার করব আমি আগেও বলেছি, এখন আমি আবার দেখাচ্ছি। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমরা বার করার জন্য আমাদের 3টে কথা মনে রাখতে হবে। এক, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করতে গেলে আমরা মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট এই দুটোকে দেখব। এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট হলো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আরেকটা কি পয়েন্ট মনে রাখবো, reasonable expected rent can never exceed standard rent। reasonable expected rent বা যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া কখনোই মানক ভাড়া বা স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। কিন্তু রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যান বি লেস দ্যান স্ট্যান্ডার্ড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের থেকে কম হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি হবে না। ক্লিয়ার? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টকে কখনোই এক্সিড করবে না, বেশি হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের থেকে কম হতে পারে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়েছি। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অফ দ্য প্রপার্টি। দেখো 3টে হাউস আছে, একটা হাউস এক্স, একটা হাউস ওয়াই, একটা হাউস জেড। মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে, হাউস এক্স এর মিউনিসিপ্যাল ভ্যালু 10,000, ওয়াই হাউসের মিউনিসিপ্যাল ভ্যালু 10,000, জেড হাউসেরও মিউনিসিপ্যাল ভ্যালু 10,000।
ফেয়ার রেন্ট তিনটে হাউসের ক্ষেত্রে 20,000, 20,000, 20,000। স্ট্যান্ডার্ড রেন্ট এক্স হাউসের ক্ষেত্রে নেই, এটা কিন্তু নাও থাকতে পারে। কেন নাও থাকতে পারে? যদি ওই এলাকাটি অর্থাৎ যে গৃহ সম্পত্তিটি যে এলাকায় রয়েছে সেই এলাকাটি যদি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের মধ্যে না থাকে তাহলে নীল হতেই পারে। যদি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের অধীন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট থাকবে। তোমাদের পরীক্ষাতেও কিন্তু মানে এরকম আসে যে স্ট্যান্ডার্ড রেন্ট নেই, উল্লেখ করা নেই, সেটা কিন্তু হতে পারে। আচ্ছা, এক্স হাউসের ক্ষেত্রে আমরা কি দেখলাম? স্ট্যান্ডার্ড রেন্ট নীল। ওয়াই হাউসের ক্ষেত্রে কি দেখছি? 18,000, আর জেড হাউসের ক্ষেত্রে 25,000। এবার দেখো আমরা হাউস এক্স এর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করব। আমরা কি বলেছিলাম? মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বেশি সেটা নেব। এখানে তো স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু আছে 10,000, ফেয়ার রেন্ট 20,000। কোনটা বড়? 20,000 বড়, ফেয়ার রেন্টটা বড়। তাহলে হায়ার অফ এমভি অ্যান্ড এফআর মানে মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট কোনটা বড়? 20,000 বড়। তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আসলো 20,000। ক্লিয়ার? এবার দেখো হাউস ওয়াইতে যাচ্ছি। হাউস ওয়াইতে আমরা কি বলেছি? মিউনিসিপ্যাল ভ্যালু 10,000, ফেয়ার রেন্ট 20,000। এখানে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে, তাহলে এখানে দেখো স্ট্যান্ডার্ড রেন্ট কত দেওয়া আছে? 18,000। আমরা কি বলেছি? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হবে হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট বাট সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্টেটাই ম্যাক্সিমাম হতে পারে, স্ট্যান্ডার্ড রেন্টকে কখনোই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এক্সিড করবে না। দেখো এখানে আমি আন্ডারলাইন করে বলেছি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যান নেভার এক্সিড স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে এখানে হাউস ওয়াইয়ে দেখো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড় কোনটা? ফেয়ার রেন্ট বড়, 20,000। হায়ার অফ মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট 20,000, কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট কত আছে? 18,000। তাহলে আমরা তো 20,000 নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এইটা তো স্ট্যান্ডার্ড রেন্টকে তাহলে এক্সিড করে যাবে, কিন্তু আমরা তো বলেছি রিজনেবল এক্সপেক্টেড রেট কখনোই স্ট্যান্ডার্ড রেন্টকে এক্সিড করতে পারবে না। তাহলে অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যানট এক্সিড স্ট্যান্ডার্ড রেন্ট, সো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট উইল বি 18,000। তাহলে এখানে ম্যাক্সিমাম হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট 18,000। ঠিক আছে, আগের অঙ্কে দেখো 20,000, কারণ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দেওয়া ছিল না। এখানে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া ছিল না, সরি, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমরা পেয়েছি 20,000, কারণ স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া ছিল না। এখানে স্ট্যান্ডার্ড রেন্ট 18,000 দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে হায়ার হচ্ছে 20,000, কিন্তু রিজনেবল এক্সপেক্টেড রেন্ট তো এটাকে এক্সিড করতে পারবে না। তাহলে ম্যাক্সিমাম কত যেতে পারবে? স্ট্যান্ডার্ড রেন্ট অবধি। তাহলে এখানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আসছে 18,000। হাউস জেডে দেখো মিউনিসিপ্যাল ভ্যালু 10,000, ফেয়ার রেন্ট 20,000 আর স্ট্যান্ডার্ড রেন্ট 25,000। এবার দেখো হায়ার অফ এমভি অ্যান্ড ফেয়ার রেন্ট, মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড় কোনটা? ফেয়ার রেন্ট 20,000। আর আমরা কি বলেছি ওখানে? দেখো আবার চলে যাচ্ছি ওখানে, আমরা বলেছিলাম রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যান বি লেস দ্যান স্ট্যান্ডার্ড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কিন্তু স্ট্যান্ডার্ড রেন্টের থেকে ছোট হতে পারে। তাহলে এখানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট মানে এমভি আর এফআর এর মধ্যে বড় 20,000, সেটা স্ট্যান্ডার্ড রেন্টের থেকে ছোট 20,000 ইজ লেস দ্যান 25,000, সেটা হতেই পারে। তাহলে এখানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হবে 20,000। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট উইল বি 20,000 অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যান বি লেস দ্যান স্ট্যান্ডার্ড রেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের ভিডিওতে আমরা স্টেপ 2 নিয়ে আলোচনা করব।